নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। একাধিক কর্মসূচি নতুন সরকারের মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী তিনি নয়াদিল্লিতে রয়েছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনের যে বৈঠক সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে। একদিকে যখন এইগুলো নিয়ে কথা বলবো আজকে ডেফিনেটলি, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, বাংলার মতো পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে বিজেপি সরকার রয়েছে, ফলে একযোগে এইবার অনুপ্রবেশকারীদের ঠেকানো তো বটেই, এবং তারপরে তাদেরকে বেছে বেছে পড়শি দেশে পাঠানো, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা থাকবে। এতদিন যেটা করতে পারছিল না সরকার, কারণ তৃণমূল সরকারের ব্যাপক বাধার মধ্যে তাদেরকে পড়তে হয়েছিল। আমরা দেখেছি এর আগে একাধিক নির্বাচনে বাংলাদেশ থেকে এসে কেউ কেউ ভোট দিয়ে গিয়েছে এবং যখন ধরা পড়ে যাচ্ছে ক্যামেরার সামনে, তারা বলছে যে আমার বাড়ি থুরি, আমার বাসা ঢাকা। ঢাকা থেকে এখানে এসে ভোট দিয়ে যাচ্ছেন এমন একনিষ্ঠ তৃণমূল সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় আশা করেননি যখন দলটা তৈরি করেছিলেন। যাই হোক, তো সেই ঘটনা এই রাজ্যের মানুষ দেখেছে, কিভাবে ওই দেশ থেকে এইখানে ঢুকে এই রাজ্যের বুকে একাধিক নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে। আর সেই অনুপ্রবেশকারীরা যারা মাথাচাড়া দিয়েছে এখানে এই রাজ্যে একাধিক জায়গায়, তারা তাদের কোটানকোট বাসা তৈরি করে নিয়েছে। কারা দিল এত ওয়াক ওভার এদের? আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ জামাল দ্বারা তো ভর্তি ছিল একটা সময় পর্যন্ত। যারা ওই আধার কার্ড বানিয়ে দিত, যারা ভোটার আইডি কার্ড বানিয়ে দিত, ছিল তো তারা একটা সময় পর্যন্ত। যেই কার্বলিক অ্যাসিড পড়লো সাপের গর্তে, অমনিও হঠাৎ করে ফাঁকা এলাকা, নিউ টাউন ফাঁকা, রাজারহাট, গোপালপুরের একাধিক অংশ ফাঁকা, সেই ছবি আমরা দেখেছি। এবং যখন আমাদের প্রতিনিধি জিজ্ঞেস করছে যে আপনারা কোথা থেকে এলেন, কোথায় ছিলেন এতদিন, আধার কার্ড কোথায়, ভোটার কার্ড কোথায়, দেখাতে পারছেন না। তো ফলে সেই অনুপ্রবেশকারীরা এতদিন এখানে ছিল, ঘাঁটি গেড়ে বসেছিল। আর আজকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বার্তা দিচ্ছেন, খুঁজে বার করা হবে অনুপ্রবেশকারীদের, কারণ এখন বাংলাতেও বিজেপি সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন শোনাই আপনাদের। भारत सरकार ने ये तय किया है कि हम न केवल घुसपैठ को रोकेंगे, एक एक घुसपैठिए को चुन चुन कर देश के बाहर निकालेंगे और हमारी जनसांख्यिकी में अकृत्रिम बदलाव नहीं होने। ये जो जनसांख्यिकी का बदलाव करने का षड्यंत्र है, इसको सीमा सुरक्षा बल ने रोकना है। और आज मैं बड़ी शांति से, निश्चिंत मन से आपको कह रहा हूं कि अब त्रिपुरा, आसाम और पश्चिम बंगाल तीनों जगह ऐसी सरकारें हैं जो नीतिगत रूप से मानती है कि देश में घुसपैठ नहीं होनी चाहिए। आने वाले दिनों में तीनों राज्यों के मुख्यमंत्रियों के साथ गृह मंत्रालय में हम एक बैठक भी करने वाले हैं और घुसपैठ की दृष्टि से एक मजबूत सुरक्षा ग्रिड हम बनाने वाले हैं। বিএসএফ কে যখন জমির এই পোর্শন বা এই পরিমাণে জমিটা দেওয়া হচ্ছে, আপনাদের মনে থাকবে যে সেই সময় ডিজি তিনিও বলছেন যে আমরা এতদিন এইটার অপেক্ষাতেই ছিলাম। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আর কোনো বাধা থাকবে না, ফেন্সিং হবে ডেফিনেটলি। এত বিস্তীর্ণ এলাকা জুড়ে কাঁটাতার দেওয়া ছিল না, যেখান দিয়ে অনুপ্রবেশকারীরা, দুষ্কৃতীরা ঢুকেছে এবং কি কি ঘটনা ঘটিয়েছে এই বাংলার বুকে আপনারা দেখেছেন। এবং সেখানে অনেকবার এই নিয়ে কথা হয়েছে, যদিও নতুন করে বলে সময় নষ্ট করবো না। কাকড়াগড় বিস্ফোরণ হোক বা হালে মুর্শিদাবাদের একাধিক কার্যকলাপ, দুষ্কৃতিমূলক কার্যকলাপ, যেখানে জঙ্গি যোগের একাধিক তথ্য, একাধিক প্রমাণ সামনে এসেছে। কিভাবে সম্ভব? বাংলাকে সেফ করিডর মনে করার দিন এবার শেষ এদের। শ্রমিক ভট্টাচার্য তার খুব গুরুত্বপূর্ণ বক্তব্য এই জায়গায় দাঁড়িয়ে দেখুন কি বলেছেন মাননীয় রাজ্য सभापति। स्टैंड है, एक तो कानूनी कुछ, अरे ये तो बीजेपी का बहुत पुराना स्टैंड है। एक तो कानूनी कुछ प्रॉब्लम्स है, हम लोग बहुत दिन से ये चाहता है, हम माननीय गृह मंत्री से और पूरा देश से ये आग्रह करेंगे कि बीएसएफ का पास और थोड़ा ताकत दिया जाए। जो बीएसएफ किसी को अरेस्ट करने के बाद उसको तो पुलिस के पास हैंड ओवर करता है फॉरेनर्स एक्ट में,
लेकिन बाद में सबको छुटकारा मिल जाता है। तो ये कोई धर्मशाला नहीं है। ये जो लोग किसी समय इस देश को तोड़ दिया था, जो लोग नारा लगा के चले गए थे, जो हंस के लिया पाकिस्तान, लड़के लेंगे हिंदुस्तान, वो लोगों को हम हिंदुस्तान में घुसने नहीं देंगे। প্রথম ভাগে আলোচনায় এই বিষয়গুলো ডেফিনেটলি থাকবে, কথা বলবো, আমার যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো, কিন্তু পরের ভাগে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের জন্য রাখবো। ওই ধরুন একটা যদি ট্রেলার হয় বিষয়টা, যে একজন তৃণমূলের নেতা তিনি একটা স্টেডিয়াম বানিয়ে ফেলেছেন এবং ওই স্টেডিয়ামে কে খেলেননি, গর্ব করে বলছেন উনি, কে খেলেননি, কারা খেলেন, একটু স্টেডিয়ামটা দেখিনি। আমি খুব বিশদে আসছি না, আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনায় যখন ঢুকবো তখন আসবো। অনেক তৃণমূলের নেতাদের দেখতে পাচ্ছি যাদের সেই প্রাসাদোপম বাড়ি, কেউ ময়ূর পুষে রেখেছেন, কেউ এমন এমন স্ট্যাচু বানিয়ে রেখেছেন, কেউ সুইমিং পুল বানিয়ে রেখেছেন, আর ওই লিফট এসকেলেটরের কথা আমি ছেড়ে দিলাম। কিন্তু এই যে দেখছেন স্টেডিয়ামটা, এটা কিন্তু আমার দারুণ লেগেছে। মানে একজন তৃণমূলের নেতা তিনি একটা স্টেডিয়াম নিজের নামে বানিয়ে ফেলেছেন, নিজের নামে স্টেডিয়াম বানিয়ে ফেলেছেন। বীরভূমের ঘটনা, মাইল ফলকে ওখানে যার যার নাম লেখা রয়েছে, মানে ওই অবধি পৌঁছাতে গেলে যতগুলো মাইল ফলক পেরোতে হয়, লাস্ট ফলকটাতে গিয়ে অনুব্রত মণ্ডলের নামও লেখা রয়েছে। খুব ইন্টারেস্টিং বিষয়, আমি আসবো সেটাতে। কিন্তু তার আগে আজকে আমার সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত, প্রীতমকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। রয়েছেন কংগ্রেস মুখপাত্র শক্তি মৈত্র, শক্তিদাকে স্বাগত জানাবো। রয়েছেন নীলাঞ্জন দাস, তৃণমূল মুখপাত্র, নীলাঞ্জনকেও স্বাগত জানাবো। প্রত্যেকের কাছে আসবো ইন্ডিভিজুয়ালি, কিন্তু এই অনুপ্রবেশ নিয়ে কথা ডেফিনেটলি হবে। প্রীতমের কাছে আসার আগে, জয়প্রকাশ মজুমদার ক্ষমতা চলে গেছে, আর কোনোদিন ফিরতে পারবেন কিনা ক্ষমতায় জানি না, সময় বলবে। কিন্তু জয়প্রকাশ মজুমদার এখনো বলছেন যে বিএসএফ কি করলো তাহলে এতদিন। জয়প্রকাশ মজুমদারের বক্তব্য খুব ছোট করে একটু শোনাবো আপনাদের, দেখুন। হয়ে থাকে তাহলে গৃহমন্ত্রকের তো জবাবদারি করতে, সেখানে যে অনুপ্রবেশ হচ্ছে কি করে, প্রথমত কেন অনুপ্রবেশ হচ্ছে, কিভাবে হচ্ছে, কারণ বর্ডার পাহারা দেওয়ার বা সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো হচ্ছে গৃহমন্ত্রকের। ভারতবর্ষের যে হোম মিনিস্ট্রি তারাই তো এটাকে পাহারা দেবে, তাদের সৈন্যবল, বর্ডার সিকিউরিটি ফোর্স বলুন, সীমান্ত। এই হচ্ছে জয়প্রকাশ মজুমদারের বক্তব্য। সেই এখনো দোষ চাপাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর। প্রীতমকে দিয়ে শুরু করবো। প্রীতম, মন্ত্রকের দায়িত্ব তখনও ছিল যখন আপনি কচু বনে লাথি খেয়ে পড়ে গেছিলেন, তো সেটারও দায়িত্ব অমিত শাহকে নিতে হয়েছে, এবং সেই জন্যই আজকে মানুষকে সঙ্গে নিয়ে যেন কচু বনে আপনার এবং আপনার মতো কোনো রাজনৈতিক বিদকে লাথি খেয়ে পড়ে যেতে না হয়, তার দায়িত্ব নিয়েছেন। সেরকম আপনি লাথি খেয়ে পড়ে গেছিলেন, সেরকমভাবেই আপনার সব রকমভাবে আমরা এই পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেকটা অনুপ্রবেশকারীকে একদম এটা ঘোষিত স্ট্যান্ড আপনার প্রথমে আমরা চিহ্নিতকরণ করব, তারপর তাদের প্রত্যেকটা সরকারি জায়গার, সরকারি যে রেশন থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অনুপ্রবেশকারীরা সেই ভাগটা নিচ্ছেন, আমাদের ভারতীয়দের, আমাদের বাঙালিদের ভাগে তাদেরকে ঢুকে পড়ছেন, সেখান থেকে তাদেরকে ডিলিট করব। তারপর মুখ্যমন্ত্রী বলেছেন সোজা নিয়ে কোনো কোর্ট ফোর্ট হেনা তেনা করবো না, আমাদের মানে ট্যাক্সের টাকায় জেলের মধ্যে ভাত খাওয়াবো না, সোজা ডিপোর্ট করার জন্য বিএসএফের হাতে তুলে দেবো। যেভাবে মামা আসামে করছে হিমন্ত বিশ্ব শর্মা, সেম জিনিসটা এখানে দাদা শুভেন্দু অধিকারী করবে। কিন্তু প্রীতম, এটাকে মানে বাদ করা সম্ভব কি করে? আমি বলছি এই যে আতশ কাচের তলায় ফেলে অনুপ্রবেশকারী খোঁজা, কারণ আমরা তো দেখেছি এর আগে তৃণমূল জমানায় যে অনেক, ওই আমি একদম শুরুতেই যার কথা বলছিলাম, যে ওই জামিলদারা অনেকে রয়েছেন যারা আধার কার্ড বানিয়ে দিয়েছেন, ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন। তো এদের এই যে বৈধ পরিচয়পত্র এরা বানিয়ে ফেলেছেন এদের মতো করে, তাহলে এদেরকে চিহ্নিত করা কিভাবে সম্ভব? এই দেখো, আমি তোমাকে বলছি খুব কঠিন কাজ, কিন্তু যেহেতু আজকে টেকনিক্যাল যুগ, সেই জন্য প্রত্যেকটা জিনিসের একটা পাস্ট হিস্ট্রি আছে। প্রত্যেকটা ডকুমেন্টের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তার পাস্ট হিস্ট্রি দেখব, যে কবে কে করেছে, কখন করেছে, কারা করেছে, এবং বিশেষ সম্প্রদায়ের লোকেরাই বিশেষ করে হচ্ছে মুসলমান সম্প্রদায়ের লোকেরা। তার কারণ হচ্ছে তুমি জানো, অ্যাজ পার সিএএ মুসলমান ব্যতীত যে কোনো কেউ যদি ভারতবর্ষের বুকে আসে তার জন্য সিএ লাগু আছে। তো সুতরাং আমাদের কাছে তো কাজটা সোজা, শুধু মুসলমান যারা আছেন যাদেরকে ওখানে চিহ্নিত করে, কারণ এর আগে তো আমরা দেখেছি যে বর্ডার থেকে ধরে ওখানকার লোকাল নেতারা তাদের সব করে দিয়েছেন। এখন তো সেটা পাবে না, এখন তো সেখানকার পুলিশের হেল্প পাবে
না, এখন আর সেখানকার ভিডিও হেল্প পাবে না। তো সুতরাং তাদের কাছে পুরো লিস্ট আছে। আমি তোমাকে দায়িত্বহীন ভাষা বলছি, অটোমেটিকভাবে কিছুদিনের মধ্যে দেখবে মানে আমাদের কাছে সেই লিস্ট অফিসিয়ালি ওইখানকার ভিডিওরা এতদিন এই আপনার কাজগুলো করেছেন তারা ওই লিস্টটা তুলে দেবেন। ওই লিস্ট ধরে ধরে আমরা দেখে এবং সরকার দেখবে, দেখে নিয়ে তাদেরকে রিপোর্ট করবে। এই যে শুভেন্দু অধিকারী বলেছিলেন না যে সীমান্তে বিএসএফ এর কাছে পাঠানো হোক, যাদেরকে ধরা হচ্ছে তারা বিএসএফ এর কাছে যাক এবং যে আইন এক্ষেত্রে বলবৎ রয়েছে সেটা কার্যকর করা হোক। আজকে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাচ্ছিলাম যে বিএসএফকে আরও বেশ কিছুটা দায়িত্ব বেশি দেওয়া হোক বা এক্ষেত্রে তাদের যে কাজের পরিধি সেটা বাড়ানো হোক। কি আছে মানে এই আইনটাতে কি আছে এটা একটু যদি জানাও। প্রথম কথা হচ্ছে আমি তো আইনের বিশেষজ্ঞ নই, তবুও আমি বলতে চাই যে দেখুন কোনো একটা কাউকে ধরা পড়লে বিএসএফ নিয়ে আসে আবার থানায় দেয়। সে থানার মানে আপনার মানে পুলিশ যে ওখানে থানা থাকে সেখানে দেয়, সেখানে আবার সেটা কোর্টে যায়, কোর্টে কি বিচার করে, লং প্রসেস। এগুলো করতে করতে আলটিমেটলি আমার আপনার সবার ট্যাক্সের টাকায় তারা ওই ভাত ডাল মাছ মাংস সব এখানে খায়। তো আমরা ওই জামাই আদর করবো না। বিএসএফের হাতে ওই ক্ষমতা থাকবে যে আসবে আর সাথে রিপোর্ট করো, যদি তার কাছে ভ্যালিড ডকুমেন্ট না থাকে রিপোর্ট করো। তো সুতরাং এই যে পুরো কাঁটাতারের বেড়াটা উইথ প্রযুক্তির সাহায্য অনুযায়ী যেভাবে আসাম ত্রিপুরা করে দেখিয়েছে যে খুব মানে 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 আপনার মানে ভেতরে ঢোকার যে কাজটা একদম বন্ধ হয়ে গেছে প্রায়, কিন্তু কিছু জায়গায় এখনও লুপহোলস আছে। কারণ আমাদের যে বর্ডারটা পোরাস বর্ডার, মানে নদী নালা খাল বিলের মধ্যে দিয়ে আসছে, যারা চুরি করার কথা তারা তো যেভাবেই হোক ঢুকে পড়ার চেষ্টা করে, কিন্তু সেখানকার যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বিএসএফ একসাথে সমন্বয়ে কাজ করছে প্রতিদিন, প্রায় প্রতিনিয়ত। আপনি যদি হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে দেখেন আপনি দেখবেন প্রতিনিয়ত প্রায় প্রতি অল্টারনেটিভ ডেতে ধরা পড়ে আর তারপরে দুদিনের মধ্যে তাদেরকে পুশব্যাক করে। এই প্রসেসটা যদি মানে আমি বলছি আমি অন্য কিছু ছেড়ে দিলাম, আমি রাজনীতি ছেড়ে দিলাম, আমি এখানে কোন রাজ্যে কোন সরকার আছে সব ছেড়ে দিলাম, তৃণমূল সরকার মানে একটা রাজনৈতিক দল, এই দেশটার একটা রাজনৈতিক দল, তারা যদি এটা দেখে যে ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, তাহলে তারপরেও তারা বিষয়টাকে নজরআন্দাজ করে রাখলো, গুরুত্ব দিল না। দিনের পর দিন এই ঘটনা আমরা ঘটতে দেখেছি। বুক ফুলিয়ে এরা বলছে জামিলদাকে বলুন আপনার আইডি কার্ড বানিয়ে দেওয়া হবে। এটা কিভাবে সম্ভব? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি চেয়েছেন, কিসের জন্য চেয়েছেন আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, যে না হলে যখন খগড়াগড়ের বিস্ফোরণ হয় তখন উনি কী বলেছিলেন? এসে বলেছিলেন যে নাকি এই বিস্ফোরণ করিয়েছে। তারপর আমরা কি দেখলাম যে আমি তো বারবার তোমার চ্যানেলে এসে বলেছি যে মমতা ব্যানার্জি জামাতের থেকে হেল্প নিয়েছে এবং তার জন্য ওই মানসিকতার যে তাদের স্টুডেন্ট অর্গানাইজেশন সিমি, তার ফাউন্ডার মেম্বারকে উনি রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছিলেন। তার কারণ হচ্ছে এটা অনেক বড় ব্যাপার, যে এই যে আমরা বললাম না যে আপনার পুরো একটা গ্রেটার বাংলাদেশ করার যে ছক চলছিল তার মধ্যে মমতা ব্যানার্জি সামিল ছিলেন এবং সব রকমভাবে সেই সাহায্য, টাকা পয়সা লোকজন ভোট সব রকম করতেন। তো সেই জন্য সেখান থেকে বেরোতে হবে। সেটা প্রত্যেকটা আমার আপনার না, প্রত্যেক নাগরিক, যারা আমরা নাগরিক হিসাবে ভাবি, যারা ভারতবর্ষের নাগরিক, এই পশ্চিমবঙ্গে থাকি বাঙালি, তাদের প্রত্যেককে এই শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা হিন্দু হোমল্যান্ডকে বাঁচানোর জন্য প্রত্যেকে সজাগ থাকতে হবে। কোনো রকম সন্দেহজনক ব্যাপার দেখলে ইমিডিয়েটলি আপনার প্রশাসনের সাথে যোগাযোগ করুন। আর এই প্রশাসন ওই টেবিলের তলা লুকিয়ে থাকবে না। আর ওই প্রশাসন কোনো মানে কোনো আপনার যখন হিন্দু জেনোসাইড হচ্ছে শমশারগঞ্জে গিয়ে দোকানের ভেতরে ঢুকে থাকবে না। যখনই কোনো আইন বহির্ভূত কোনো কাজ হবে ইমিডিয়েটলি সেই জনগণ, সেই নাগরিক যেন সেই পুলিশের দৃষ্টি আকর্ষণ করে, ইমিডিয়েটলি অ্যাকশন হবে। বেশ, নীলাঞ্জনের কাছে আসবো। প্রীতম একটা কথা বলতে গিয়ে যে মিনি বাংলাদেশ বানানোর পরিকল্পনা প্রায় সেরেই ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে আপোষ হচ্ছিল বছরের পর বছর এবং এই দিকটা কম্প্রোমাইজড হয়েছে। নীলাঞ্জন, এই কথাগুলো তো বিজেপির মুখে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। আমি এটা বুঝতে পারছি না যে তারা গত 12 বছর ধরে কেন্দ্র সরকারে আছেন এবং মমতা ব্যানার্জিও নতুন কোনো পলিটিশিয়ান নয়, প্রায় 50 বছরের তার রাজনৈতিক ক্যারিয়ার। তো মমতা ব্যানার্জির মতন একজন তদানীন্তন মুখ্যমন্ত্রী, তিনি দেশের ইন্টারনাল সিকিউরিটিকে থ্রেটেন করছেন, এটা তারা বুঝেও তারা কেন কোনো পদক্ষেপ নেয়নি? কারণ বর্ডার সিকিউরিটি এনিওয়ে এটা সেন্ট্রাল সাবজেক্ট। তারা এটা এতদিন কেন করেননি সেটা আমার কাছে ক্লিয়ার নয়, মানুষের কাছেও ক্লিয়ার নয়। তারা কেন এতদিন বর্ডারে ফেন্সিং করতে পারেননি? যদি জমি অধিগ্রহণের ব্যাপারটা ছিল, তো সেখানে আমি বলছি যে কেন্দ্র সরকার থেকে যখন ওই 550 কিলোমিটার মতো জমি অধিগ্রহণ করে দিতে বলা হয়েছিল, তখন রাজ্য সরকারের প্রায় হাফ তার অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল। এবার টাকা পাঠিয়েছে তার অর্ধেক, টাকাটা তো পাঠাতে হবে কেন্দ্র সরকারকে। তো সেই জিনিসটা সেখানে আমরা দেখেছিলাম দীর্ঘ টালবাহানা ছিল। যাই হোক, এখন এটা যেহেতু মানে
ডাবল ইঞ্জিন সরকার। আমি ওয়েলকাম করছি যে আমাদের নতুন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই একটা জমি হস্তান্তরের ব্যাপার একটা করেছেন বিএসএফ এর সাথে, সেটা নিশ্চয়ই ওয়েলকাম। কিন্তু এতদিন অমিত শাহ যার আন্ডারে বিএসএফ কাজ করে, বর্ডার সিকিউরিটি যার সাবজেক্ট, তিনি এতদিন চুপচাপ বসেছিলেন, এটা মেনে নেওয়া যাচ্ছে না। এবং শুধুমাত্র বাংলায় আজকে জমি হস্তান্তর হচ্ছে, এতদিন অবধি আসাম বলুন, মেঘালয় বলুন, মিজোরাম বলুন, এই সমস্ত রাজ্যগুলোর বর্ডার কেন সিল করতে পারেনি? ত্রিপুরায় ফুল হয়ে গেছে, ত্রিপুরায় 100% কিন্তু ফেন্সিং হয়ে গেছে। আসাম, মেঘালয় এগুলো তো এখনো পোরাস বর্ডার, সেগুলো নিয়ে তারা তো দীর্ঘদিন ক্ষমতায় আছে, সেখানে তারা কি করেছেন? আমাদের নজর থাকবে যে এখন তারা নতুন সরকারে এসেছেন, তারা কতটা কি করতে পারেন। কিন্তু এই যে বক্তব্যগুলো যে ধরুন আধার কার্ড করে দেওয়া হচ্ছে, ওই কথাগুলো তো মানে যদি সেটা হয় এবং সেখানে যদি তারপরেও গভর্নর কোনো সেরকম রিপোর্ট না দিয়ে থাকেন বা হোম মিনিস্ট্রির কাছে কোনো সেরকম ইন্টেলিজেন্স না থাকে, কারণ তারা কোনো অ্যাকশন নেননি, তার মানে তাদের কমপ্লিট ফেথ ছিল রাজ্য সরকার ঠিকঠাকভাবে চালাচ্ছে। যদি এরকম কিছু একটা রাজ্য সরকার করতো, এতদিন শুভেন্দু অধিকারীও বলতেন যে মুসলিম লীগের সরকার চলছে, জামাতের সরকার, এগুলো বিজেপির ন্যারেটিভ, এগুলো তারা বলে আসতো। তারা এখন ক্ষমতায় এসে গেছে, তাদের এটা বুঝতে হবে। এই ধরনের মানে হাস্যকর কথাগুলো এখনো যদি তারা চালিয়ে যান, এটা বড্ড মুশকিল। আমি প্রীতমের কাছে আসবো, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী একটা প্রতিক্রিয়া একটু এখানে শোনাবো। যে কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বিএসএফ এর পুলিশ, যেটা প্রীতম বলছিলেন যে ডিলে না করে ডাইরেক্ট বিএসএফ এর কাছে পাঠানো হোক যাতে প্রক্রিয়া ত্বরান্বিত হয়। কি বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, দেখাই। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে গতকাল পশ্চিমবঙ্গে, পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। প্রীতমের অনেক কিছু বলার রয়েছে, আমি আসবো প্রীতম, একটা ব্রেক নিতে হবে, আমি তারপরে শক্তিদার কাছেও আসবো, খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর সরাসরি প্রীতমের কাছে। আজকে দেখুন আমার ছোট ভাই বলছিল অনেক কথা, কিন্তু জানেন যখন আমাদের সেকেন্ড ফেজ অফ ইলেকশন চলছিল এই পশ্চিমবঙ্গে, তখন হাইকোর্ট এই জমি সংক্রান্ত হস্তান্তর সংক্রান্ত একটা মামলায় তখনকার যে তদন্তের যে পশ্চিমবঙ্গ সরকার ডিলে করার জন্য ওনারা নানা রকম প্যাচগোছ করানোর জন্য 25,000 টাকা ফাইন করেছিল মমতা ব্যানার্জি সরকারকে। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি সরকার বিভিন্ন রকম কারণ দেখিয়ে কিছুতেই জমি দিচ্ছিল না, এবং আমাদের সংবিধান মতে জমির মালিকানা কিন্তু প্রত্যেক রাজ্য সরকারের। তো একটা যখন ফেন্সিং দিতে হয় তখন তো আলটিমেটলি সেটা তো আর আকাশে দেওয়া যাবে না, সেটা তো মাটির উপরে দিতে হবে। এবং পোরাস বর্ডার পোরাস আমরা জানি, কিন্তু আলটিমেটলি ফার্স্ট ডিফেন্সটা যদি মমতা ব্যানার্জি এত মানে আপনার দেশের প্রতি এত দায়বদ্ধতা থাকতো, তাহলে ফার্স্ট ডিফেন্স অফ লাইনে উনি ইমিডিয়েটলি জমিটা দিতেন, উনি দেননি। সেকেন্ড হচ্ছে আপনার যখন 50 কিলোমিটার উনি বর্ডারের টোটাল রেডিয়াটা বিএসএফ চাইলো, সবার আগে উনি বিরোধিতা করলেন। অথচ আমরা যখন শামশানগঞ্জে হিন্দু জেনোসাইড করছিল, হরগোবিন্দ দাস চন্দ্রদাসকে কুপি হত্যা করছিল, তখন কিন্তু তারই ডিএম ফোন করে সবার আগে বিএসএফ এসেছিল বলে শুধু এখানকার হিন্দু মানে বিজেপি হিন্দু না, প্রত্যেক হিন্দু যারা তৃণমূলও করে তারা বেঁচেছিল। এবং সেখানকার আমরা দেখেছিলাম তখনকার মমতা ব্যানার্জির যে তখনকার যে পুলিশ, তাদের মরাল এতটাই ডাউন ছিল, তখন ওরা এটা না করে সে লুম্পেন বাহিনীদের মোকাবেলা না করে দোকানের ভেতরে গিয়ে লুকিয়েছিলেন। তো সুতরাং একটা মানসিকতা চেঞ্জ করতে হবে, আর তোমার ইচ্ছে থাকতে হবে, আজকে তোমার দেশপ্রেম থাকতে হবে। নাহলে তুমি বলো না সিন্দুর যখন অপারেশন সিন্দুর হয় তখন তার বিভিন্ন ব্যাপারে মমতা ব্যানার্জি কী করে আপনার তৃতীয় করছিলেন। আচ্ছা, মমতা ব্যানার্জির বিভিন্ন কথা নিয়ে তার বিরোধী করে তার কথা নিয়ে রাহুল গান্ধী মমতা ব্যানার্জির কথা নিয়ে ডন পত্রিকার কথা বেরিয়েছে, এবং আমরা দেখেছি যে পাকিস্তান যে ইন্ডিয়া রেখেছে ডসিয়ার দেয়, সেখানে মমতা ব্যানার্জি রাহুল গান্ধী না মেনশন করে বলেছে। তো সেই জন্যই বলেছে মমতা ব্যানার্জি দেশ বিরোধী ছিলেন, সেই মানসিকতা উনি ছিলেন বলেই বাংলার মানুষ আজ বুঝতে পেরেছে, ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। অপারেশন সিন্দুরে তো মমতা ব্যানার্জির দলের
সাংসদরা তারা গোটা বিশ্বে গিয়ে এটাকে সমর্থন জানিয়েছে এবং আমাদের আর্মি যেটা দেখিয়েছে, তাদের ক্যাপাবিলিটি দেখিয়েছে, তাদের যে কারেজ দেখিয়েছে, সেটাকে তো গোটা বিশ্বে আমাদের সাংসদরা প্রচার করেছে। অভিষেক ব্যানার্জি নিজে তো বিভিন্ন দেশে গেছেন, তো সেটা একটা দিক। আর যেটা বলা হচ্ছে যে বিএসএফ তো নিশ্চয়ই, বিএসএফ তো দেশের একটা ফোর্স। তাকে যদি ডাকা হয়েছে, যদি একটা দাঙ্গা লাইক পরিস্থিতি তৈরি হয়, তখন ডিএম কেন ডাকবে না? ধুলিয়ানের ওখানে তো, ওটা তো 15 কিলোমিটার রেঞ্জের মধ্যেই পড়ে ধুলিয়ান শহরটা, তখন কেন ডাকবে না? আর তারাই বা আসবে নাই বা কেন? এবং এসেছেন, পুরো পরিস্থিতি কন্ট্রোল হয়েছিল একদিনের মধ্যে, তো সেটা আমরা দেখেছি। তো এই জিনিসটাকে নিয়ে নতুন করে বলার কি আছে আমি জানি না। বিএসএফ চিরকাল ছিল, সেটাকে 50 কিলোমিটার তাদের পরিধি বাড়িয়ে দেওয়া হয়েছিল। 50 কিলোমিটার কিছু কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ম্যাপটা এমন, বাংলাদেশ বর্ডার থেকে চলে যায় বিহারে বা ঝাড়খণ্ডে, এইরকম কিছু কিছু জায়গা আছে। তো সেই জায়গাটা বাড়ানো হয়েছিল, রাজ্যের আপত্তি ছিল, নিশ্চয়ই আপত্তি ছিল, কারণ ল অ্যান্ড অর্ডার আফটার অল স্টেট সাবজেক্ট। আজকের দিনে ডবল ইঞ্জিন সরকার, কিন্তু মনে হচ্ছে শুভেন্দু অধিকারী পুরোটাই মানে পারলে কোর্টের পাওয়ারগুলো এবার বিএসএফ কে দিয়ে দেন, সেটা দিতে পারে। আমি তো বুঝতে পারছি না, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন যে সরাসরি দিয়ে দেওয়া হবে বিএসএফ কে। আমার প্রশ্ন এই যে ইনি যে একজন অবৈধ বাংলাদেশি, অবৈধ অনুপ্রবেশকারী, এইটা চিহ্নিতকরণ করার দায় দায়িত্ব সম্পূর্ণভাবে পুলিশকে বা ইয়েকে, মানে আমাদের বিএসএফ কে, এটা আমরা কিভাবে দিতে পারি? সেটাই তো কোর্টের কাজ। কি মত আপনার এই বিষয়ে? দেখো, একটা কথা বিভিন্ন সময় বিভিন্ন বক্তা বলছে, ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষে আমরা সামরিক শাসনে বাস করি না। কেন্দ্রে যদি রাজ্য সরকার নিশ্চয়ই প্রায় 600 কিলোমিটার জমি অধিগ্রহণ করতে দেয়নি, তা বর্ডার সিকিউরিটি ফোর্স বা হোম মিনিস্ট্রি যেটা আছে সেটা কেন বাধ্য করালো না সেই সময়? মমতা ব্যানার্জির মাথার থেকে চুল পর্যন্ত কারাপশানের জন্যেই আজকের এই রেজাল্ট। আজকে যেটা অমিত শাহ বলছেন বা যেটা শুভেন্দুবাবু বলছে, যে ধরে তাদেরকে হাওড়ায় এনে নয় বনগাঁ পেট্রোপোল সীমান্ত দিয়ে অথবা বসিরহাটের সীমান্ত দিয়ে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া, মানে ডিলিট, তারপরে ডিটাচ, তারপরে ডিপোর্ট। একটা আইন বলে একটা কথা আছে, আইনটা যদি নিজের হাতের মধ্যে নিয়ে নেওয়া হয় তাহলে সেটা কতদিন টিকবে? ডবল ইঞ্জিন সরকার বা সিঙ্গেল ইঞ্জিন সরকার, এটা আলোচনার বিষয়বস্তু নয়। আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রকৃত একজন অনুপ্রবেশকারী কিনা। এটা কোর্টে গিয়ে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাকে প্রায় 27 লক্ষ এরকম আছে মানুষ যাদের নাম ডিলিমিনেশনে আছে, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আছে। আজকে তারা যদি কেউ বাংলাদেশি হয়, বাংলাদেশি হলে তাদেরকে তো প্রমাণ করতে হবে। প্রমাণ না করেই তাদেরকে ধরে আমাদের পয়সায় মাছ ভাত খাওয়াবো না, তাদেরকে কোর্টে নিয়ে যাব না, কোর্টে গেলে সময় নষ্ট হবে, তারা কোর্টের মানে বিচার ব্যবস্থাটাই তুলে দেওয়া হবে। তো বিচার ব্যবস্থা রেখে প্রয়োজন কি? তাহলে সামরিক শাসন যেভাবে হয় সেইভাবেই কাজ চলুক। আমার বক্তব্য হচ্ছে এইখানে পরিষ্কার যে একজন অনুপ্রবেশকারী যদি ভারতবর্ষে ঢুকে আমাদের পশ্চিমবাংলার সর্বসম্প্রদায়ের মানুষের, ওই শুধু মুসলমান নয়, সর্বসম্প্রদায়ের মানুষের অধিকারকে গ্রাস করে, তাদেরকে চিহ্নিত করে আইনি পথে তাদেরকে সেই অনুপ্রবেশকারীকে নিজের দেশে পাঠিয়ে দেওয়া। আমি একদমই ছোট্ট পয়েন্ট বলবো। স্যার বললেন বলে আমার এই পয়েন্টটা মনে পড়লো যে আমাদের বাংলাদেশ আর ভারতের মধ্যে কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই। মানে আমরা একজনকে যে পাঠাবো বাংলাদেশে, তাকে ধরুন আমরা আইনিভাবে বা যে কোনোভাবে আমরা চিহ্নিত করলাম যে ইনি একজন অনুপ্রবেশকারী, তাকে আমরা কিভাবে পাঠাবো আমরা জানি না। ওই যে আসামের মামা যার কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে আমরা রাতের অন্ধকারে যেখানে বিজিবি নেই সেখান দিয়ে আমরা ঠেলে পাঠিয়ে দিই এবং তারা আবার মাঝে মাঝে ফিরে চলে আসে। তো এই ধরনের হাস্যকর যদি একটা মানে প্রক্রিয়া থাকে তাহলে বড্ড মুশকিল। না, হাস্যকর হতে পারে, ওনার কাছে হাস্যকর লাগতে পারে, কিন্তু যারা ওই অনুপ্রবেশকারী তাদের ধরা হবে এবং সোজা নিয়ে, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, সোজা নিয়ে বিএসএফ ওপারের যে বিডিআর আছে বা যেই নাম আছে তাদেরকে দিয়ে দেবে। এটার মধ্যে কে অ্যাকসেপ্ট করবে না করবে তাদের ব্যাপার। আমরা এখানে বসে জামাই আদর করবো না ভাই, তোমরা যাও জামাই আদর করিয়ে এখানে। আচ্ছা,
ভাই, আমি বলেছি। স্পষ্ট প্রশ্ন, না, আমি তোমাকে যে বলছি। কেন বিজেপি সরকার, কেন্দ্র সরকার আরে কেন বলতে একটা দাও। extradition treaty আরে করতে পারছে না হয়েছে তো, বাংলাদেশ? বলেছো আমরা জামাই আদর করবো না, এবং না করে আজকে তুমি দেখেছো যেভাবে গুলশন কলোনি তৈরি হয়েছে আমার বিধানসভায় কসবা এলাকায়, যে ওখানে 3 লাখ বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী 3 লাখ বসবাসকারী, আর ভোটার হচ্ছে মাত্র 2,500। আইনও তো তো বাংলাদেশে কবে পাঠাবে? সুতরাং এখন তার জন্য আইন হবে এবং আইনের আধার মেনেই সবটা কাজ হবে। যেহেতু এক্সট্রাডিশন টিকিট নেই, আমরা তার জন্য বসে থাকবো না, আমরা ধরবো এবং তাদেরকে বাংলাদেশ বর্ডার দিয়ে আসবো। তুমি বলো না, যখন থেকে প্রক্রিয়া শুরু হয়েছিল আমাদের তো ধরতে হয়নি, এমনি তো তোমার রাজারহাট, গোপালপুর, নিউ টাউন, তোমাদের এই এত অঞ্চলে যেখানে যারা বাংলাদেশ ভর্তি হয়ে গেছিল সেখান থেকে পালিয়ে গেছে। এবং এই কথাটা তো মমতা ব্যানার্জি বলেছে। মমতা ব্যানার্জি কি বলেছিল 2005-এ, যে প্রায় 1.5 কোটি মানুষ নাকি এখানে এসে তোমার ভোটার হয়ে গেছে। মমতা ব্যানার্জি কি বলেছিল, যে তোমার ভবানীপুরে লোকজন এসে এখানে ভোটার হয়ে গেছে। এই মমতা ব্যানার্জির কাছে তালিকা আছে, মমতা ব্যানার্জির কাছে ওই 1.5 কোটি তালিকা আছে, যেটা আমরা নেব। আর উনি যদি নিতে না চায় আমরা আইনের সাহায্য নেব, যে উনি যে বলেছিলেন যেই কাগজটা ছিঁড়েছিলেন ফেলেছিলেন ওটা তালিকা, ওই তালিকাটা নিয়ে আমরা ওই তালিকাটা দেখবো যে মমতা ব্যানার্জি কতজনকে নেতা মন্ত্রী বানিয়েছেন, এই তালিকার মধ্যে যারা থাকবে তাদেরকে বাদ দেওয়া হবে। দেশ খুব ছোট করে শক্তিদার বক্তব্য নিয়ে একটা ব্রেকে যাবো। শক্তিদার, না, একটা কথা আমি খুব অবাক হয়ে যাচ্ছি, যে জনগণের রায় একটা নির্বাচিত সরকারটা এসছে কেন? একমাত্র কারণ হচ্ছে তৃণমূলের প্রথম থেকে একদম লোয়ার লেভেল পর্যন্ত এবং অ্যাডমিনিস্ট্রেশনের একটা যে নেক্সাস কারাপশানের, তার জন্যে কিন্তু এটা হয়েছে। আজকে মুসলমান মালদায় আছে, মুসলমান মুর্শিদাবাদে আছে, মুসলমান বসিরহাটে আছে, ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। কোন গুলশান কলোনিতে কতজন ভোটার ছিল সেটা আলোচনার বিষয়বস্তু নয়। একজনকে বাংলাদেশি দাগিয়ে দিলেই হবে না, তাকে প্রমাণ করতে হবে যে সে বাংলাদেশি। তারপরে যেটা আমাদের আইন আছে, আইনের মাধ্যমে তাকে তার দেশে ফিরিয়ে কিন্তু দিতে হবে। শক্তিদা এটা তো ঠিক যে যেহেতু ক্রাইমের কোনো ধর্ম হয় না এবং ক্রাইমের কোনো জায়গা, আমরা দেখেছি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এই যে বোমা বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে, একদম শুরুতেই প্রীতম যে কথা বলছিল, বেশিরভাগ ক্ষেত্রে একটা নির্দিষ্ট কমিউনিটির মানুষের নাম সেখানে সামনে এসেছে, এই কমিউনিটিকে খেপিয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি বলেছিলেন। এবং তার পাশাপাশি যখন এনআই এর মতো তদন্ত হয়েছে তখন কিন্তু দেখা গেছে যে এদের বৈধতা নেই, কোনো বৈধতা নেই পরিচয়। দেখো আমি বলি, দেখো দেবারতী, ক্রাইমের তুমি বলছো তো, আজকে ব্যারাকপুরের ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া, ওখানে কিন্তু মুসলমান নেই। ওখানে তুমি যাও, রোজ খুন হচ্ছে, রোজ বোমবাজি হচ্ছে। টিটাগড়, আজকে ব্যারাকপুর, ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া, সমাজ বিরোধীরা কখনো কোনো রাজনৈতিক দলের হয় না। এরা রাজনৈতিক, এটা যেমন নিন্দা করার মতো 100 বার। কিন্তু তার পাশাপাশি যে ধরনের এই বিস্ফোরণের ঘটনাগুলো ঘটছে, যে ধরনের বিস্ফোরক ব্যবহার করছে, আমরা সেগুলো সাধারণত দেখেছি সন্ত্রাসবাদী কোনো কার্যকলাপের ক্ষেত্রে ব্যবহৃত হতে, এবং সেখানে একটা কমিউনিটির মানুষ জড়িত আছেন। এই ঘটনাও তো আমরা দেখেছি দাদা। এটা তো তুমি জবাবদি একটা কি বলছি, তুমি দেখো এই ইন্ডিজোটের প্রত্যেকে ওই একটা জায়গাতেই টার্গেট করে, তারা কিন্তু সবাই ওই মালদা আর মুর্শিদাবাদ, ওখান থেকে বেরোতে পারছে না। ওই ইন্ডিজোটের পুরোটাই মালদা আর মুর্শিদাবাদ। আজকে অধীর বাবু হেরেছেন, তার সেটা উনি বিশ্বাস করছেন না। প্রীতম, শক্তিদা দুজনকেই বলছি আসবো প্লিজ শক্তিদা আসবো, একটা ব্রেক নেব, বিরতির পর ফিরে এসে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক নয়াদিল্লিতে হয়েছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছিলেন এবং প্রধানমন্ত্রীর বাসভবনে সেই বৈঠক হয়। আগামী সময় মন্ত্রিসভা বাংলায় কিরকম হতে চলেছে এবং আরও অন্যান্য 5 বছরের রূপরেখা ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। কি এক্সপেকটেশন থাকবে এই নতুন মন্ত্রিসভা কিরকম হতে পারে, তাতে কোনো চমক থাকবে কিনা, এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব বা প্রীতমের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। যাই হোক, খুব দ্রুত ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে দিল্লি সফর শুভেন্দু অধিকারীর, একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয়েছে, নীতি নবীনের সঙ্গে বৈঠক এবং সর্বোপরি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। এবং সেই সাক্ষাতে যেটা এখন অবধি মনে করা হচ্ছে যে আগামী 5 বছরের রণকৌশল কিভাবে এগোবে এই সরকার, এবং পাশাপাশি মন্ত্রিসভা। প্রীতম, অনেকে এই কথা বলছেন ঠিকই যে এতটা সময় কেন লাগছে মন্ত্রিসভা তৈরি হতে, এর কি ব্যাখ্যা তোমাদের, মানে তোমাদের মাথায় কি চলছে, কি ভাবনা চিন্তা রয়েছে? প্রথম কথা হচ্ছে, দেখুন আমাদের পার্টিটা তো অটোক্রেটেড পার্টি নয়, একটা গণতান্ত্রিক দল। সেখানে মানে আমাদের সবচেয়ে সর্বোচ্চ
নীতি প্রণয়নের জায়গাটা হচ্ছে আমাদের পার্লামেন্টারি বোর্ড। সেই পার্লামেন্টারি বোর্ড থেকে শুরু করে যার চেয়ারম্যান নরেন্দ্র মোদী স্বয়ং, তারপর আমাদের পার্টি যার প্রেসিডেন্ট নীতিন নবীনজি। তো সুতরাং সবাই মিলে একটা কালেকটিভ ডিসিশন করে যে যার সবচেয়ে ভালো যে দপ্তর চালাতে পারে তার সেটা হবে, এবং সে খুব শীঘ্রই সেটা হতে চলেছে। কিন্তু তা সত্ত্বেও কোনো জায়গায় কোনো কাজ থেমে থাকেনি, সেই কাজগুলো হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে অনেক জায়গায় করছেন। যে কটা দপ্তর এখন বন্টন হয়নি সবটাই মুখ্যমন্ত্রীর কাছে আছেন, এবং মুখ্যমন্ত্রী যথেষ্ট মানে আপনার নিজের দায়িত্ব নিয়ে প্রত্যেকটা কাজ সম্পন্ন করছেন। এবং আপনি জানেন যে আপনাদের মানে এখানে কি এটা মেনটেন হবে যে মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স? সবটাই প্রেরোগেটিভ অফ শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, এবং প্রেরোগেটিভ অফ আওয়ার সবচেয়ে যে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণ কমিটি তাদের। এটা আমাদের কোনো বক্তব্যই নেই। আর একটা কথা বলছি, একমাত্র ভারতীয় জনতা পার্টিকে দেখবে যে কোনো রকম করে স্পেকুলেশন করে কিছু হয় না। ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যে যেটাতে সবচেয়ে বেশি যোগ্য, যাকে মনে করবে যে এই কাজটা সবচেয়ে বেশি ভালো, এই নিয়ে সবচেয়ে বেশি সম্পন্ন করতে পারবে। তার কারণ হচ্ছে যেভাবে করে আজকে বাংলার পুরো ব্যাপারটা একদম মানে প্রত্যেক রাস্তা থেকে শুরু সব জায়গায় পটলসে পরিণত করেছে। এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে মানে মানে খানাখন্দ উনি করে দেননি। প্রত্যেকটা জায়গায় স্ক্যাম, প্রত্যেকটা জায়গায় খানাখন্দ, তোমার রাস্তা থেকে শুরু করে তোমার বিল্ডিং সব জায়গায় ভেঙে পড়ছে। ওইরকম একটা অবস্থা থেকে আজকে প্রত্যেকটা লোককে খুব ভেবে চিনতে দপ্তর বন্টন করা হবে, যেটা আমার বিশ্বাস। আমি পার্টিকে যতটুকু চিনি, পার্টির প্রতি আদর্শ নিয়ে যতটুকু কাজ করেছি, আমি এটুকু বুঝেছি যে পার্টি যখন যেখানে যাকে বসাবে এবেল, যিনি সবচেয়ে বেশি ভালো পারবেন ওই দপ্তর চালাতে, সেরকম লোককেই দেওয়া হবে। এবং সেই জন্যই আজকে ডিসকাশন চলছে। প্রীতম, একটু জানতে চাই তোমার কাছে, সেটা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য যদিও বলে দিয়েছেন এটা নিয়ে নতুন করে এই জায়গাটা আমি আসছি না যে কোনো বেনজল ঢুকবে কিনা, কারণ উনি একদম স্পষ্ট করে বলে দিয়েছেন ওনার বক্তব্য। কিন্তু তারপরে আমরা দেখলাম যে কাঁদতে কাঁদতে পরমব্রত চট্টোপাধ্যায় বলছেন বেশ কিছু কথা, রুদ্রনীল ঘোষেরও চোখে জল। না দেখুন, আজকে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যেদিনকে ওই 2 মে 2021 যারা আমরা আমাদের কার্যকর্তাদের লাশ কাঁধে তুলেছি না, যারা আমরা হাঁফিয়ে গেছি, যারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের বিজেপি করার জন্য বিজেপির সমর্থক হিসাবে দৌড়ে দৌড়ে এসে এখানে আশ্রয় নিতে, আমাদের নিজেদের অফিস, নিজেদের বাড়ি, নিজেদের বিভিন্ন জায়গা ভর্তি হওয়ার পর আমরা জায়গা দিতে পারিনি, মানে কী অবস্থা হয়েছিল। তো সেদিনকে যারা আমরা যে কার্যকর্তারা যারা সামনে থেকে আমরা সেদিনকে দেখেছি বা সামনে থেকে বোঝানোর সেই সিচুয়েশনকে হ্যান্ডেল করার চেষ্টা করেছি, তারা প্রত্যেকে এইরকম যারা লোক যারা তো সেদিনকে নিন্দা করেননি এরকম আনডেমোক্রেটিক একটা যে সিচুয়েশন চলছিল, যেখানে হিন্দু জেনোসাইড চলেছে এই খেলা হবে বলে বলে, তো সেখান থেকে না করে তারা উল্টো উস্কানি দিয়েছে, সেটা আমরা কোনোদিনও ভুলবো না। এবং আজকে আমার তোমার প্ল্যাটফর্ম থেকে বলছি, হাত জোর করে বলছি, তোমাদের আগামী 5 বছরের জার্নিতে এই ধরনের লোকগুলো যদি পরবর্তী ক্ষেত্রে মরিয়া চেষ্টা করে দলটাতে ঢোকার কোনো পদের আশায়, কোনো মন্ত্রিত্বের আশায়, তোমাকে আমি হাত জোর করে বলছি, এবং যারা আমাদের এই আজকে তোমার কনভারসেশন দেখছে তাদের প্রত্যেককে রাজ্য সভাপতি বলে দিয়েছেন, আমাদের রাজ্য সভাপতির উপরে কেউ না, দলের জন্য কেউ না, মুখ্যমন্ত্রী আমাদের সরকার চালাবেন, উনি মুখ্যমন্ত্রী আমাদের যে সবার যে সরকার তার উনি হচ্ছে মুখ্যমন্ত্রী, উনি সবার সাথে দেখা করতে পারেন, সবার সাথে কথা বলতেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট উনি সর্বাগ্রে। তো ভারতীয় জনতা পার্টির সে বুথ থেকে শুরু করে মণ্ডল থেকে শুরু করে আমাদের যে স্ট্রাকচার, কোনো লেভেলে কোনো রকম কোনো যোগদান এখন হচ্ছে না। এবং তোমার যে প্রশ্ন যে এরকম কিছু লোকজন আসবে কি না, আজকে দেখুন গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ আমাদের দলে আসতে পারে, তার জন্য সিস্টেম আছে। লকেট চ্যাটার্জির নেতৃত্বে আমাদের একটা টিম বানানো আছে আজকে না, প্রায় 6 মাস আগে থেকে। যারাই আসবেন সেখানে দরখাস্ত দেবেন এবং সেটা দেখে নেবে যে সে কোনো চুরি করেছে কিনা, কোনো অসামাজিক কাজের সাথে যুক্ত কিনা, এবং ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তাদের খুনের পেছনে, তার বাড়ি ভাঙার পেছনে বা তার কোনো অপদস্থ করার পেছনে তার হাত রয়েছে কিনা। যদি না থাকে তাহলে সেই কমিটি সেটা ভাবনা চিন্তা করে দেখবে। কিন্তু এটা বললাম তো, ভাবনা চিন্তা করে দেখবে। কিন্তু এই পরমব্রতর মতো লোকজন যারা উস্কানি দিয়েছে, তাদের মতো লোকজন ভারতীয় জনতা পার্টির কাছে কোনো রকম কোনো দরজা বন্ধ। উনি বিভিন্ন সরকারি জায়গায় কাজ করতে পারেন, তার জন্য সরকারি কাজের আমরা যে আপনার বিভিন্ন যে প্ল্যাটফর্ম সেটা আমরা তৈরি করে দিচ্ছি। যারা মানে যোগ্য লোক সেই সরকারি সুযোগ নিয়ে, বা সরকারি সুযোগ বলতে কি, যেন ওখানে কোনো সিন্ডিকেটবাজি না হয় টলিগঞ্জে, সেইটা সরকার দেখবে এবং সরকার কঠোর আসতে সেটাকে তোমার বন্ধ করবে। যে যার যোগ্যতা নিয়ে কাজ করবে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে কাজ করা আর টলিউডের সিনেমা করার মধ্যে আকার পাতাল তফাৎ আছে। আমি বলছি ধরো যারা নতুন অন্য কোনো রাজনৈতিক দল থেকে আসছে বা কোনো রাজনৈতিক দল তারা কোনোদিন করেনি, তারা হয়তো প্রথম বিজেপিতে যোগদান করছে,
কিন্তু তারা কি দেখেছে? তারা গত 15 বছরে, এই যে আমি একটু ছবিগুলো দেখাই এবার, মহিম শেখ দুবরাজপুরের পঞ্চায়েত সমিতির তৃণমূল কর্মাধ্যক্ষ, তিনি একজন শুধু কর্মাধ্যক্ষ, তৃণমূলের একজন কর্মাধ্যক্ষ। আমি একটু ফুল ফ্রেম এই ছবিটা দেখাবো। দেখুন এই মাঠটা, দেখুন ওনার নিজস্ব স্টেডিয়াম মহিম শেখ স্টেডিয়ামের ফলকে অনুব্রত মণ্ডলের নাম, প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম, কয়েক বিঘা জমির ওপরে চোখ ধাঁধানো এই স্টেডিয়াম। জাতীয় স্তরের অনেক খেলোয়াড়, সিএবির অনেক আধিকারিক এই মাঠে এসেছেন। ফলে খুব স্বাভাবিকভাবে এই তৃণমূল নেতার আয় নিয়ে প্রশ্ন উঠবে। আমরা এর আগে দিলীপ মণ্ডলের বাড়ির ছবি দেখেছি, সেই প্রাসাদোপম বাড়ি। আমরা জাহাঙ্গীর খানের বাড়ি দেখেছি সুইমিং পুল বাড়ির ভেতরে। এবং এই দিলীপ মণ্ডল, বিষ্ণুপুরের ওই বিধায়ক, তিনি হাইকোর্টে চলে গিয়েছেন আজকে, বলছেন যে রক্ষা কবচ চাই ওনার। তো যাই হোক, সে তো তাকে শোনা হয়নি, মোটামুটি বার করেই দেওয়া হয়েছে সেখান থেকে। শান্তনু সিনহা বিশ্বাস 40টা ঘর একটা মানুষের বাড়িতে কি করে কে জানে, কি করে 40টা ঘরে, 40খানা ঘর একটা মানুষের লাগে। এই যে দেখুন, এই যে ইডি আজকে আধিকারিকরা সারা দিন ভর এখানে রয়েছেন, 40টা ঘর একটা মানুষ বানিয়েছেন, মানে এটা ওনার একটা সম্পত্তি। তো ফলে প্রীতম, আমি যেটা জানতে চাইছি যে এই যে এখন হয়তো আমি জানি না আগামী দিনে এই বেআইনি যারা বেআইনি নির্মাণ করেছেন সেখানে বুলডোজার চললে কারোর হয়তো হাতে খুব ঘা লাগবে, কিন্তু এই দল, মানে এই লোকগুলোকে দেখে এসছেন এরা যে রাজনীতি করলে কি হয়, মানুষের সেবা কতটা করা যায় জানি না, কিন্তু এইরকম প্রাসাদোপম অট্টালিকা খানিক বানানো যায়, বাড়ির ভেতরে চলমান সিঁড়ি থাকতে পারে, বাড়ির ভেতরে লিফট থাকতে পারে, হেলিকপ্টার করে যাতায়াত করার সুযোগ থাকতে পারে। আমি যখন পেশা হিসেবে রাজনীতিটাকে নেব, তখন তো আমার মোটোই থাকবে কি করে অর্থ উপার্জন করব, আর তার ফল যদি এরকম হয়, আগামী দিনে সেই ওয়াশিং মেশিনটা কিভাবে তৈরি করবে বিজেপি? তোমার কথা হচ্ছে, তোমার আরেকটা আমি একটু উদাহরণ দিই। তোমার যদি কেউ ক্যামেরাটাকে জোর করে দেখায়, মানে বড় করে, 61 ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, এটা তার বাড়ির সুইমিং পুল, বাড়ির ভেতরে সুইমিং পুল, 61 ওয়ার্ডের কাউন্সিলর, বাড়ির ভেতরে সুইমিং পুল। আমি তার নামটা বলে তাকে মনোনয়নিত করবো না, 61 ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। তো এই হচ্ছে আজকে তোমার তৃণমূল কংগ্রেসের অবস্থা। আমি তোমাকে বলছি, এরকম যারা লোকজন আছে না, যারা তুমি বললে না যে রাজনীতিটাকে তারা পেশা হিসেবে নিয়েছে, ভারতীয় জনতা পার্টির যে সর্বোচ্চ নেতা, যিনি আমাদের বিশ্ব নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি বারবার বলছেন যে আমাদের কাছে বিশ্বাস করো, আমাদের কাছে রাজনীতিটা পেশা নয়। তার কারণ হচ্ছে পেটে গামছা বেঁধে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এতদিন লড়াই করেছে। আমাদের যে এতজন শহীদ হয়েছে কিসের জন্য? সিন্ডিকেট করার জন্য না, শুধু গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা হওয়ার জন্য। তোমার 2021 থেকে শুরু করে তোমার তার আগের পঞ্চায়েত নির্বাচন, তার আগে 2019-এর ইলেকশন, প্রত্যেকটা জায়গায় যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যে লড়াই করেছে কিসের জন্য? ভারত মাতার ছবিকে সামনে রেখে এবং নীতি আদর্শকে সামনে রেখে। কিসের জন্য লড়াই করেছি? যে এখানে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, আমরা যে সত্যিকারের আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির একমাত্র হিন্দু হোমল্যান্ডকে নিয়ে বাঁচাতে পারি, তো সেই জন্য আমাদের লড়াই। তো সেই লড়াইয়ে আমরা কোনোদিনও এইরকম বেনজল আমিও লাস্ট ব্যক্তি হব যদি এই বেনজল তোমার আমাদের পার্টি ঢোকে। তো এই বেনজলের কোনো জায়গা নেই, আমি তোমাকে একটা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি। তার কারণ হচ্ছে আমি আমার পার্টির আদর্শ, আমি আমার পার্টির নীতি আদর্শ জানি যে এই বেনজলের জায়গা কোনোদিনও ভারতীয় জনতা পার্টি হতে পারবে না। ব্লক সভাপতি, তার কি রব, তার কি মানে, তাকে যখন গ্রেপ্তার করা হচ্ছে তার ওই বাড়ি, না তুমি তো ব্লক সভাপতিকে দেখালে, আমি তো তোমাকে কলকাতা 61 ওয়ার্ডের কাউন্সিলরকে দেখাচ্ছি। উনি বাড়িতে পুরোটা আনঅথরাইজড, পুরো বিল্ডিংটা তোমার আনঅথরাইজড, সেখানে নিজের বাড়িতে সুইমিং পুল বানিয়ে ফেলেছে। শুধু মানে এইটা তো প্রত্যেকটা কাউন্সিলর। আমি তো মুখ্যমন্ত্রীকে তোমার এই ক্যামেরার মাধ্যমে রিকোয়েস্ট করব, আমার মুখ্যমন্ত্রীকে, আমাদের রাজ্য সরকারের যে এখন প্রধান মুখ্যমন্ত্রী, প্রত্যেকটা কাউন্সিলরের আয় ব্যয় হিসাব নেওয়া হোক, এবার প্রত্যেকটা কাউন্সিলরের পুরো সম্পত্তির অডিট করা হোক, তাহলে না বোঝা যাবে যে মানুষের সম্পত্তি ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। করতে হবে। তার কারণ হচ্ছে যে তাদের প্রত্যেকটা জিনিস হয় চাকরি বিক্রি করে, নয় ইলিগাল কনস্ট্রাকশন করে, নয় অনুপ্রবেশকারীতে ঢুকিয়ে এই আধার কার্ড, প্যান কার্ড আর তোমার বিভিন্ন রকম কাগজপত্র করে দেওয়ার জন্য আজকে হয়েছে। বেশ, আমি একটু বিরত করি এখানে, বাকিদেরও একটু শুনবো তাদের মন্তব্য এই বিষয়ে। খুব দ্রুত একটা বিরতি নেব, তার আগে বিরতির পরে আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে থাকবে। এই যে মহিম শেখের স্টেডিয়াম দেখাচ্ছিলাম, এর পরিচয় হচ্ছে, মানে ইনি আগে যেটা করতেন সেটা হচ্ছেন বাইকের মেকানিক ছিলেন। এবার বাইকের মেকানিক থেকে স্টেডিয়ামের মালিক কি করে হয়ে গিয়েছেন, তার এই আয়ের উৎস কি সেটা জানি না, সেটা হয়তো ভবিষ্যতে যদি স্ক্যানারে উনি আসেন তাহলে
হবে, দেখানো হবে। মানে নীলাঞ্জনের কাছে আসি। নীলাঞ্জন, এরকম তো মানে প্রচুর রয়েছে বোধহয় তৃণমূল কংগ্রেসে, মানে কাউন্সিলর, নেতা। দেখুন, এটা দলমত নির্বিশেষে বিভিন্ন দলে এরকম কিছু মানুষজন আছেন যাদের একটা প্রচুর টাকা পয়সা ফুলে ফেঁপে ওঠে। তো এবার তাদের কি করে এই আয় কোত্থেকে এলো সেটা নিশ্চয়ই সরকার দেখবে, এবং সেটা যদি তারা যদি এটা প্রপারলি একটা ইনভেস্টিগেট করে, আমার অন্তত তার প্রতি সমর্থন থাকবে। তোমার মনে তো থাকবে অভিষেক ব্যানার্জি এটা দেখো সমর্থন আছে তোমার? না, আমার নিশ্চয়ই যে কোনো, আমার শুভেন্দু অধিকারীরও কতগুলো পেট্রোল পাম্প আছে সেটাও যদি গোনা হয়, সেটাও দেখা হয়, আমার সমর্থন থাকবে। আচ্ছা, বিরোধী দেখো না, আরো নিয়ে আসো। আমরা কি করে দেখবো? সরকার তো এটা দেখবে। তোমাদেরও কোনো ডেটা নেই, এগুলো জাস্ট বলছো, ছুড়ে দিচ্ছ। আমি কি বলছি যে তোমার হয়তো মনে থাকবে বেশ কিছু বছর আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকার প্রপার্টি অ্যাটাচ করে নিল নাকি শেখ ডেটা? সুফিয়ানের ওই জাহাজ বাড়ি দেখে উনিও থমকে দাঁড়িয়ে বললেন, বাবা সুফিয়ান তুই তো দারুণ বাড়ি বানিয়েছিস। যেমন উনি ওই বোম বাঁধাকে বলেছিলেন যে তুই তো বোম বাঁধিস শওকত মোল্লাকে, সেরকমই এইরকম উনি দলনেত্রী, উনি মুখ্যমন্ত্রী, উনি বলছেন ওনার এক দলের সৈনিকের বাড়ি দেখে যে ওই তো দারুণ বাড়ি বানিয়েছিস, এত বড় বাড়ি বানালি কি করে? কার আয়ের সোর্সটা কি সেটা দেখতে হবে, সেটা মুখ্যমন্ত্রীর কাজ নয় সেখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে দেখা। মুখ্যমন্ত্রীর কাজ নয়, যেমন মুখ্যমন্ত্রীর যেমন কাজ নয় দাঁড়িয়ে দেখা, তেমন মেয়রও এটা বলতে পারেন না যে কলকাতা পুরসভায় কার বাড়িতে নোটিশ যাচ্ছে আমি কি জানি। এটা দেখার কথা নয়। যদি এটা মানে এটা যদি বড় চেয়ারম্যান পদত্যাগ করে দিচ্ছেন, স্যাংশন করছে কে? মাননীয় মহানগরীর যদি এই কথাটা বলেছেন, যে কথাটা, সেটা যদি উনি সত্যি মিন করে থাকেন, এটাই হওয়া উচিত, কারণ এটা তার দেখার বিষয় নয়। এটা বিল্ডিং ডিপার্টমেন্ট, এটা বিল্ডিং ডিপার্টমেন্ট দেখছে, এবং যে চিঠিটা গেছে, যে নোটিশটা গেছে, সেটা পাঠিয়েছেন সেখানকার ইঞ্জিনিয়ার। সেটাই হওয়া উচিত, সেটাই হওয়া উচিত। এটা মেয়রের সিগনেচার লাগে না, সই লাগে না, একদমই লাগে না। এটা সম্পূর্ণ এটা একটা প্রশাসনিক। কাউন্সিলরকে তাহলে অন্ধকারে রেখে যা খুশি করে। দেখুন, আমাদের রাজ্য সরকারও যখন যে ডিসিশনগুলো নেয় সেগুলো তো ক্রিয়ান্বিত করে আমাদের সেক্রেটারিজ রামলারা। একই রকম ভাবে কলকাতা কর্পোরেশনে একটা সিস্টেম চলে। যাকে আমি একটা ছোট্ট একটা পয়েন্ট নীলাঞ্জনের যে ক্যাপ্টেন আর কি, দেবাংশু ভট্টাচার্য বলেছিল যে শালবনীতে যদি যেতে তৃণমূল কংগ্রেস, তাহলে ওনার নামে আপনার কুকুর পোষাও করার নাম দিয়ে, তাহলে সেটা হবে? তো এই যে এই সমস্ত ফিল্ডি মন্তব্য করে বাঙালিকে কোন পর্যায়ে নিয়ে গেছিলেন, সেটা হচ্ছে বাংলা মানুষের দেখা উচিত। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। সেকেন্ড হচ্ছে যে একটু আগে যে কথাটা হচ্ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন যে মন্ত্রিত্ব বন্টনের বিষয়টা, সেখানে প্রীতমদা বললো যে তৃণমূলে অটোক্র্যাটিক সিস্টেম আছে এবং বিজেপিতে একটা বিশাল সিস্টেম আছে। দেখুন, এটার সম্পূর্ণ প্রেরোগেটিভ হচ্ছে চিফ মিনিস্টারের। গত 15 বছর জিনিসটা যেরকম হওয়া উচিত ছিল, চিফ মিনিস্টারের প্রেরোগেটিভে রাজ্যে মন্ত্রিসভা তৈরি হতো। এখন এমন একটা সরকার এসছে যাকে কথায় কথায় দিল্লি ছুটতে হয় পারমিশনের জন্য। এটাই ডিফারেন্স, এটাই অসুবিধা কি? যদি রাজ্যে অসুবিধা, আমি বলছি এটা নিয়ম নয়, এটা এটাই তো এই যে আমাদের বাঙালি হয়েছে। এবার হয়েছে, এবার বলিনি, হয়েছে তো, এবার বলিনি, হয়েছে তো বলিনি। এবার দিদি ধরো আমাদের পরিবারে কি হয়, একটা পরিবারে আমরা বড়দের থেকে আশীর্বাদ দিই যখন ভালো কাজ করবো। ভালো কাজ করতে গেলে আমার কথাটা ভালো করে শুনে নিও। আমি বলেছি সিএম এর প্রেরোগেটিভ, আজকে ভালো কাজ করতে গেলে আমরা বড়দের কাছে আশীর্বাদ দিতে যাই। আমাদের সবচেয়ে বড় নরেন্দ্র মোদী নিজের স্বয়ং, কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এই বাঙালিয়ানা এই পরিবার ব্যাপারটা এটা মানেই না, সেই জন্য আজকে এই অবস্থা হয়েছে। তোমরা শাসকে এখন, হ্যাঁ বলুন। ঘটনা হচ্ছে যে 50 বছর স্বাধীনতার পর 47 সাল থেকে আজকে 2026 সাল, 2026-এ প্রথম বাংলার বুকে বিজেপি সরকার এসছে। তার একটাই কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এবং প্রশাসনের এক শ্রেণীর নেক্সাসের যে কারাপশান, মানুষ কিচ্ছু দেখেনি। যেমন 2011 সালে বামফ্রন্টকে তাড়াবার জন্য মানুষ ভোট দিয়েছিল। 2026 সালের দুটো দিনেই, 22 এবং 29, দুটো দিনেই মানুষ ভোট দিয়েছে যে এই কারাপশানের রাজনীতির যে নায়ক বা নায়িকা তাদেরকে ক্ষমতাচ্যুত করা, সেটাই হয়েছে। আর তুমি যেটা বললে যে পলিটিক্সকে প্রফেশন যদি কেউ করে, তাহলে পলিটিক্সে প্রফেশন না পলিটিক্স একটা দেশ সেবা, এই দুটো ক্লাসিফিকেশান আজকের দিনের পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের রাজনীতিতে একটা বিরল দৃষ্টান্ত হয়ে দাঁড়াচ্ছে।
প্রত্যেকটা নেতা নেত্রী তাদের যে, আমি যেমন ধরো একটা সরকারি ব্যাংকে চাকরি করতাম, আমার বাড়ি কতটুকু হতে পারে, আমার ফিক্সড ডিপোজিট কতটুকু থাকতে পারে, আমার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কি থাকতে পারে, তার একটা অডিট করা উচিত। এখন যদি যেতে যেতে যদি মুখ্যমন্ত্রী বলেন যে বাড়িটা সুন্দর বানিয়েছিস, বা যেটা বলা হলো যে কাউন্সিলর জানে না, কাউন্সিলরকে অন্ধকারে রেখে বিল্ডিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা নোটিশ পাঠাচ্ছেন, তাহলে সারা বাংলার যত মিউনিসিপ্যালিটি আছে, যত পঞ্চায়েত আছে, যত পঞ্চায়েত সমিতি আছে, যত জেলা পরিষদ আছে, এই 15 বছরে তারা সাধারণ মানুষের থেকে ভয় দেখিয়ে কাটমানি খেয়ে আজকে বাংলায় এই পরিণতি করেছেন। আজকে তাই একটা কথা পরিষ্কার যে রাজনীতিটাকে যারা প্রফেশন হিসেবে নয়, তারা দেশ সেবার কথা ভাবে না, তারা টাকা চুরি করার কথা ভাবে, তারা নিজের ব্যক্তিগত সম্পত্তি। আজকে ডবল ইঞ্জিন সরকার, আজকে শুভেন্দুবাবু 2020 সাল পর্যন্ত তৃণমূলের দ্বিতীয় ব্যক্তি ছিলেন। আজকে তার নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে একটাই অনুরোধ যে তিনি বারবার দিল্লি না দৌড়ে আজকে বাংলার বিভিন্ন যে পুরসভাগুলো আছে, আজকে উত্তর দমদমে হয়েছে, ভাটপাড়ায় হয়েছে, বেলঘরিয়ায় হয়েছে, যে বিভিন্ন সময় কর্মচারীরা মাইনে পাচ্ছে না, কন্ট্রাকচুয়াল লেবারদের 3 মাসের মাইনে তাদেরকে 15 দিন দেওয়া হচ্ছে। নতুন সরকার কি করে সেদিকে তো নজর থাকবে। আমি খুব ছোট করে একদম 10 সেকেন্ড, নীলাঞ্জন। একদম 3টে জাস্ট পয়েন্ট, যে কলকাতা কর্পোরেশন আলাদা আইনে চলে, বাদবাকি মিউনিসিপ্যালিটি এবং সমস্ত পঞ্চায়েত বাদ দিয়ে, প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি এই নিয়ে 3বার বললেন যে তৃণমূল কংগ্রেসের করাপশনের জন্য সরকার চলে গেছে এবং বিজেপি এসছে। এবং মানুষ, আমার যেটা মানে লিমিটেড সাবমিশন, যে মানুষ তো কংগ্রেসকে অল্টারনেটিভ হিসেবে নেয়নি। কংগ্রেস তো 294টা আসনে ফাইট করেছিল, এবং 2014 সালেও যখন কংগ্রেস পার্টি চলে গেছিল এবং বিজেপি সরকার এসেছিল, তখনও কি সেটা কংগ্রেসের করাপশনের জন্যই হয়েছিল? এটা যদি উনি একটু বলতেন। প্রীতম, একদম শেষ করব। আমি শেষ করার সময় একটা কথাই বলবো, দেখুন আজকে বাংলার জনগণকে অনেক 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 প্রণাম যে আজকে আপনারা রাজনৈতিক পরিবর্তন করে দিয়েছেন। সমাজ সরকারের সাথে থাকুন। আমরা শুধু রাজনৈতিক পরিবর্তন না, সমাজের পরিবর্তন আমরা করতে চাইছি। যেই সমাজটা বাঙালি আনার থেকে অনেক দূরে সরে গেছিলো, এই বাঙালি আনা ফেরত করতে হবে। সব জায়গায় যে ডিজে বিজে বাজত, সেখান থেকে বেরিয়ে এসে নজরুল, অতুল প্রসাদ, রবীন্দ্রসঙ্গীতের যে আমরা যে আবহাওয়া প্রত্যেক সন্ধ্যাবেলা দেখতাম, সেটা করতে হবে। আর একটা কথা আমরা দলীয়ভাবে বলতে চাই, ভারতীয় জনতা পার্টির কোনো রকম কোনো ছাত্র সংগঠন এবং কোনো ইউনিয়ন নেই যারা ভারতীয় জনতা পার্টির পতাকা লাগিয়ে অটো টোটো এবং বিভিন্ন বিদ্যালয় দখল করছেন। সে দখলমুক্ত করার রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না, সে ভারতীয় দখলমুক্তই করা আমাদের এটা টার্গেট। সুতরাং এই প্রশাসন দেখবে। এবং আজকে একদম সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক।